বাংলা শিক্ষকে সকলকে স্বাগত। কাব্য জিজ্ঞাসা প্রবন্ধ গ্রন্থের ধ্বনি এই প্রবন্ধটা আমরা পাঠ করছিলাম। এর আগে 5টা মতো ভিডিও তৈরি হয়েছে, আজ পরের ভিডিওটা। এই অংশে যেটি আলোচনা করব সেটি হলো ব্যঙ্গ শব্দ অর্থাৎ ধ্বনি কোথায় কোথায় থাকতে পারে বা ধ্বনি কোথায় কোথায় থাকতে পারে না, বা সে প্রসঙ্গে দুটো দৃষ্টান্ত আলোচনা করব। বলা হচ্ছে যে ব্যঙ্গস্য যত্রা প্রাধান্যং বাচ্যমাত্রানয়ীনঃ সমাসক্তদ্বয়স্তত্র বাচ্যালঙ্কৃত স্ফুটাঃ ব্যঙ্গস্য প্রতিভামাত্রে বাচ্যার্থনুগমেऽপি বা ন ধ্বনির্যত্র বা তস্য প্রাধান্যং ন প্রতীয়তে তৎপরাবেব শব্দার্থৌ যত্র ব্যঙ্গং প্রতিষ্ঠিতৌ ধ্বনেঃ স এব বিষয় মন্তব্য সংকরজ্জিত। অর্থাৎ ব্যঙ্গ যেখানে অপ্রধান এবং বাচ্যার্থের অনুযায়ী মাত্র, ব্যঙ্গ মানে প্রধান বা মূল বিষয়, যেখানে অপ্রধান এবং বাচ্যার্থের অনুযায়ী মাত্র, বাচ্যার্থ মানে যেটা শব্দের আক্ষরিক অর্থ তার অনুযায়ী মাত্র, যেমন সমাসোক্তিতে, সেখানে সেটি স্পষ্টই কেবল বাচ্যালঙ্কার, ধ্বনি নয়। ব্যঙ্গ আভাস মাত্রেও যদি থাকে, অর্থাৎ বাচ্যার্থের অনুগামী হয়, তাহলে তাকে ধ্বনি বলে না, কারণ ধ্বনির প্রাধান্য যেখানে প্রতীয়মান নয়, যেখানে শব্দ ও অর্থ ব্যঙ্গতেই প্রতিষ্ঠিত থাকে, সেই হচ্ছে ধ্বনির বিষয়। সুতরাং সংকরালঙ্কার আর ধ্বনি এক নয়। এবার এখানে দুটো অলঙ্কারের কথা বলা হচ্ছে, একটা সমাসক্তি অলঙ্কার এবং একটা সংকরালঙ্কার। সেই প্রসঙ্গে বলা হলো যে এই দুটো দেখতে বা শুনতে হয়তো অনেকটা ধ্বনির মতো, কিন্তু এই দুটো কিন্তু ধ্বনি নয়। প্রাবন্ধিক বলছেন এখানে যে দুটি অলঙ্কারের বিশেষ করে নাম উল্লেখ আছে, তার মধ্যে সমাসক্তি অলঙ্কারে বর্ণিত বস্তুতে, সমাসক্তি অলঙ্কার কোনটা না, বর্ণিত বস্তুতে অন্য বস্তুর ব্যবহার আরোপ করা হবে, সেটা হলো ধ্বনি। কিন্তু এই ভিন্ন বস্তু বা তার ব্যবহারের স্বতন্ত্র উল্লেখ থাকে না। যেটা স্বতন্ত্রভাবে উল্লেখ থাকে না, যেটা শুধুমাত্র বস্তুতে, একটা বস্তুর মধ্যে আর একটা বস্তুর উল্লেখ থাকে, সেটাই সমাসক্তি অলঙ্কার, কিন্তু এর স্বাধীন উল্লেখ থাকবে না। বর্ণিত বস্তুর কার্যবর্ণনা বা বিশেষণের মধ্যেই এমন ইঙ্গিত থাকে যা তাদের সূচিত করে। এতে শব্দের প্রয়োগ খুব সংক্ষেপ হয় বলে এর নাম সমাসক্তি। এবার এই প্রসঙ্গে যে বক্তব্যটা, সেটা হলো সমাসক্তি অলঙ্কার কি না, তার ব্যবহারে স্বতন্ত্র উল্লেখ তো থাকবেই না, বর্ণিত বস্তুর কার্যবর্ণনা এবং বিশেষণের মধ্যে এমন ইঙ্গিত থাকে যা তাদের সূচিত করে। সমাসক্তি অলঙ্কার দ্বারা যেটা হয় সেটা হলো যে অল্প কথায়, অর্থাৎ বলা যেতে পারে যে এখানে একটা শব্দের মধ্যে একাধিক অর্থ প্রকাশ করছে বা একাধিক ইঙ্গিত প্রকাশ করবে, সেইটা। অর্থাৎ সমাসক্তির প্রয়োগে শব্দের সংক্ষেপ হয়ে যাচ্ছে। আনন্দবর্ধন যে উদাহরণটা দিয়েছেন, সে উদাহরণটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। এখানে প্রাবন্ধিক বিস্তৃতভাবে এই উদাহরণটা নিয়ে আলোচনাও করেছেন। উপর্হ রাগেন বিলোল তারকং তথা গৃহীতং শশিনা নিশামুখম যথা সমস্তং তিমিরাং শুকং তয়াপুরোপি রাগাদ গলিতং ন লক্ষিতম। বলছে যে উপগত সন্ধ্যার আগে আকাশে যখন তারকা অস্থির দর্শন, সেই নিশার প্রারম্ভে যেমন চন্দ্রোদয় হলো, অমনি পূর্ব দিকের সমস্ত তিমির জবনিকা কখন যে রশ্মির আগে অপসৃত হলো তার লক্ষ্যই হলো না। এবার এই শব্দটার বা এই উদাহরণটার যে মানে যেটা আছে, সে প্রসঙ্গে একটু বলা যেতে পারে। এখানে কবি যিনি এই কবিতাটার বা এই শ্লোকটির রচয়িতা, তিনি বলতে চেয়েছেন যে একটা বক্তব্য প্রকাশ করতে চেয়েছেন যার বাহ্যিক অর্থ একরকম হতে পারে, কিন্তু আন্তর সৌন্দর্য অন্য কোথাও লুকিয়ে আছে। ঠিক আছে, এটা একটা চমৎকারিত্ব। কী চমৎকারিত্ব না, যে সন্ধ্যার আগে আকাশে তারা যখন এদিক ওদিক করছে, তখন সেখানে চন্দ্রোদয় মানে চাঁদ উঠল আকাশে এবং সমস্ত অন্ধকার যেন কেটে গেল। সে একটা গান বেরিয়েছে না, আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না,
সেই রকম যেন যে আকাশের লক্ষ্য তারা যখন অস্থির দর্শন হয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন সেখানে আকাশে চাঁদের উদয় ঘটলো এবং চাঁদের উদয় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অন্ধকার, যেটা আকাশের অন্ধকার, সে অন্ধকারটা কিন্তু কেটে গেল। এটাই বলা হচ্ছে এখানে। কিন্তু এর সৌন্দর্য, এর যে বাহ্যিক সৌন্দর্য, তার মধ্যেই কিন্তু সমস্তটা প্রকাশ পাচ্ছে না। কি আছে এর মধ্যে? এর আন্তর সৌন্দর্য যেটা, প্রত্যেকটা শব্দ ধরে যেটা প্রাবন্ধিক বলেছেন যে উপরোর আগেন বিলল তারকাং, অর্থাৎ সন্ধ্যার অরুণময় আকাশের তারা অস্থির দর্শনে একটা অর্থ, আবার আর একটা অর্থ হলো উপচিত অনুরাগে চঞ্চল চক্ষু তারকা। এইরকমভাবে প্রাবন্ধিক পুরো শ্লোকটাকে ব্যাখ্যা করেছেন, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেই রকম। যেটার মানে দাঁড়াচ্ছে এইরকম, যা প্রেমিকা এবং প্রেমিকের একটা রোমান্টিক সিচুয়েশনের কথা এখানে বলা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে প্রেমিকের আগমনের ফলে প্রেমিক যখন মুখের উপর থেকে পাতলা সূক্ষ্ম বস্ত্রটা সরিয়ে দিচ্ছে, তারপর তাদের মধ্যে কিন্তু অনুরাগের আবেশ, রাগাদ গলিতং, অনুরাগের আবেশ স্ফুরিত হচ্ছে। আর এটা লক্ষিতাম, অর্থাৎ রাত্রির প্রারম্ভ যেমন রক্ষিত হয় না, তেমন অনুরাগের আবেশে অজ্ঞাতেই নীলাংশ স্খলিত হয়ে যাচ্ছে। এই রকমভাবে প্রাবন্ধিক এটা বিশ্লেষণ করলেন। আশা করি তোমরা স্ক্রিনে দেখলে এটা, বা বই থাকলে সেটাও দেখলে। প্রাবন্ধিক বলছেন এসব সত্ত্বেও কিন্তু আনন্দবর্ধন এই শ্লোকটির মধ্যে ধ্বনি খুঁজে পাননি। কেননা এখানে বাচ্যই, অর্থাৎ শব্দ নিয়ে যে খেলা, সেইটাই প্রধান। ব্যঙ্গার্থ অর্থাৎ মূল যেটা কাব্যের ধ্বনি, সেটা এখানে নেই। এটা তার অনুগামী মাত্র। ইত্যাদৌ ব্যঙ্গেনানুগাতং বাচ্যমেব প্রাধান্যেন প্রতীয়তে। রাত্রি ও চন্দ্রে নায়িকা নায়কের ব্যবহার সমারোপিত হয়েছে, এই বাক্যার্থ ছাড়িয়ে এই কবিতার বেশি দূর যায়নি। অর্থাৎ সমারোপিত নায়িকা নায়ক ব্যবহারয়োর নিশা শশী নরেব বাচ্যার্থতাৎ। নায়ক নায়িকা ব্যবহারের যে ব্যঞ্জনা, সেটি বাচ্যার্থেরই বৈচিত্র্য সম্পাদক মাত্র। অর্থাৎ এখানে কোনো কিছু ফুটে ওঠেনি, এক্সট্রা কিছু নেই, এটা প্রাবন্ধিক আমাদের বলে দিলেন। এবার যেটা আর একটা অলঙ্কারের কথা, যেটা আমরা ওখানে পড়েছিলাম আগের শ্লোকটায়, ব্যঙ্গস্য ইয়ত্রা প্রাধান্যং বাচ্যমাত্র নায়ুনে, এইখানে পড়েছিলাম সমাসক্ত দস্তত্র। এইখানে কিন্তু আরও একটা অলঙ্কারের কথা আমরা জেনেছিলাম, সেটা হলো শঙ্করালঙ্কার। প্রাবন্ধিক যেটা বলছেন যে দ্বিতীয় অলঙ্কারটি হচ্ছে শঙ্কর অলঙ্কার। শঙ্কর যোগ অলঙ্কার, শঙ্কর মানে হলো মিশ্রণ, মিক্সড। ওর নাম শঙ্কর কারণ ওতে একাধিক অলঙ্কার মিশ্রিত থাকে। যেমন এক অলঙ্কারের প্রয়োগ হয়, সেটি আবার অন্য একটি অলঙ্কারকে সূচিত করে, মানে একটার প্রয়োগ হয় আর একটাকে চিহ্নিত করছে। এইটা লোচনকার অভিনবগুপ্ত কুমার সম্ভবের একটা বিখ্যাত শ্লোক উদাহরণ দিয়েছেন। প্রবাদ নিরৎপল নির্বিশেষমধীর বিপ্রেক্ষিত মায়তাক্ষ্যা তয়া গৃহীতং নো মৃগাঙ্গনাভ্যস্তত গৃহীতং নো মৃগাঙ্গনাভি। অর্থাৎ বায়ুকম্পিত নীলপদ্মের মতো সেই আয়তলোচনার চঞ্চল দৃষ্টি সে কি হরিণীদের কাছ থেকে গ্রহণ করেছে, না হরিণীরাই তার কাছ থেকে গ্রহণ করেছে, তার সংশয়ের কথা। এবার এর মানেটা কি দাঁড়ালো, না এখানে যেটা অর্থ, সেটা দু রকমের অর্থ প্রকাশ করেছে। আগেই বলি যে শঙ্কর অলঙ্কার এখানে আছে। শঙ্কর অলঙ্কার মানে হলো এখানে একটা অলঙ্কার থাকবে এবং আর একটা অলঙ্কারের প্রয়োগ ঘটাবে। এইটা একটা দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে যে এর এখানে প্রাবন্ধিক যেটা বলতে চাইছেন যে যৌবনারূঢ়া পার্বতীর দৃষ্টি হরিণীর মতো চঞ্চল। এটা একটা স্পষ্ট, এইটা উপমা। এইটা না বলে সন্দেহ তৈরি করা হচ্ছে। সন্দেহটা কি না, সন্দেহটা কবিকল্পিত। বলা হচ্ছে যে এখানে বাচ্য হলো সন্দেহ অলঙ্কার, কিন্তু তার ব্যঞ্জনা একটা উপমা, আর এই ব্যঞ্জনাটা কিন্তু ধ্বনি নয়, এটাও প্রাবন্ধিক স্পষ্ট করছেন। কেন এটা ধ্বনি নয়, না এর যা কিছু ব্যঞ্জিত অর্থ উপমার মধ্যে নেই, আছে সন্দেহের মধ্যে।
ঠিক আছে? এর মধ্যে কি বায়ুকম্পিত নীলপদ্মের মতো এই আয়তলোচনার চঞ্চল দৃষ্টি সে কি হরিণীদের কাছ থেকে গ্রহণ করেছে, না হরিণীরাই তার কাছে থেকে গ্রহণ করেছে? এই যে সন্দেহটা এখানে বলা হচ্ছে, আয়তলোচনার চঞ্চল দৃষ্টিটাই তো মূল বক্তব্য, এটা মূল বক্তব্য, কিন্তু এর মূল বক্তব্যটা এখানে নেই। কোনখানে আছে? না এটা কি হরিণীর কাছ থেকে, হরিণীদের কাছ থেকে গ্রহণ করেছে, না হরিণীরাই এর কাছ থেকে গ্রহণ করেছে? এই যে সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, এইটাই হলো এই অলঙ্কারের সৌন্দর্য। শঙ্কর অলঙ্কার বলা হলো, সেজন্য এখানে দুটো অলঙ্কার, একটা উপমা আছে, নীলপদ্মের মতো এই আয়তলোচনার চঞ্চল দৃষ্টি, ঠিক আছে? নীলপদ্মের মতো আয়তলোচনার চঞ্চল দৃষ্টি, অর্থাৎ পার্বতীর যে চোখ, সেই চোখকে উপমা অলঙ্কার দিয়ে সাজানো হচ্ছে যে নীলপদ্মের মতো তার চঞ্চল দৃষ্টি। আবার সেইটাকেই কিন্তু এর মধ্যে কিন্তু সেই সৌন্দর্যটুকু নেই। সৌন্দর্যটুকু কোনখানে? না সন্দেহেতে আছে, যে হরিণীদের কাছ থেকে গ্রহণ করা হলো, না হরিণীরা এর কাছ থেকে গ্রহণ করেছে। এই যে এই ব্যাপারটা, এটা এখানে প্রকাশ করা হয়েছে। ফলে কি দাঁড়ালো? না ফলে দাঁড়ালো এখানে যে উপমা অলঙ্কার থাকা সত্ত্বেও উপমার সৌন্দর্যের তুলনায় সন্দেহের মধ্যেই সৌন্দর্যটা বেশি করে ফুটে উঠছে। এখানে বাচ্য হয়ে যাচ্ছে সন্দেহ অলঙ্কার, আর তার ব্যঞ্জনা হচ্ছে একটা উপমা। কিন্তু এই ব্যঞ্জনাটা কিন্তু ধ্বনি নয়। কেন? না কারণ এই কবিতার যেটুকু মাধুর্য তা ওই ব্যঞ্জিত উপমার মধ্যে নেই, ব্যক্ত সন্দেহের মধ্যে আছে। বক্তব্য হলো এটা, উপমাটা মূল জিনিসকে ইন্ডিকেট করছে, কিন্তু তার মধ্যে নেই। আছে কোথায়? সন্দেহের মধ্যে সে সৌন্দর্যটা আছে। উপমাটি বরং এই সন্দেহের অভ্যুত্থানে সহায়তা করেছে, তার সঙ্গে একাঙ্গ হয়ে সন্দেহেই পর্যবসিত হয়েছে। অত্র মৃগাঙ্গনাবলোকনেন তদবলোকনস্যোপমা যদ্যপি ব্যঙ্গয়া তথাপি বাচ্যস্য সা সন্দেহালঙ্কারস্য অভ্যুত্থানকারিণেত্তনুগ্রাহকোত্তাদনুভূতা অনুগ্রাহ্যতে তর্হি সন্দেহে পর্যবসানম। অর্থাৎ অভিনবগুপ্তের মতে মহাকবির এই বিখ্যাত কবিতাটি শ্রেষ্ঠ কাব্য নয়, বর্ণনা কৌশলে মনোহারি মাত্র। ঠিক আছে? এটাও তাহলে পরে ধ্বনি নয়। আমরা ধ্বনি প্রবন্ধতে ধ্বনি খুঁজতে বেরিয়েছি, এবং ধ্বনি খুঁজতে গিয়ে আমরা রীতিরাত্তা মানে কাব্যংগ্রাহ্যম অলঙ্কার বললাম, রীতিরাত্তা কাব্যস্য বললাম, এই করতে করতে আমরা তবুও রীতিও কাব্য নয়, রীতিও কাব্যের আত্মা নয়, রীতিও ধ্বনি নয়, এতদূর পর্যন্ত এসেছিলাম। আজকে দেখছি যে তাহলে ধ্বনি কি? তাহলে শুধুই কি অলঙ্কারের খেলা? শুধুই কি যেটা অর্থ প্রকাশ করে সেটাও কিন্তু প্রাবন্ধিক বলছেন, অলঙ্কার শাস্ত্রের যুক্তি অনুযায়ী দেখিয়ে দিলেন যে এমন কিছু শব্দ আছে যেগুলো শুধুমাত্র অর্থই নয় বা অলঙ্কারও নয়, বা যেটুকু অলঙ্কার দ্বারা প্রকাশিত হয় তার অতিরিক্ত যে বক্তব্য সেটুকুটাও নয়। তাহলে কি এই ধ্বনি, কি এই অভিনব জিনিস, কি এই অলৌকিক জিনিস, সেইটা প্রাবন্ধিক খুঁজছেন। এরপর বলা হচ্ছে যে সমাশক্তি ও সন্দেহ অলঙ্কারে যে ব্যঞ্জনা থাকে সে ব্যঞ্জনা কাব্যের আত্মা, ধ্বনি নয়। এই বিচারের উদ্দেশ্যে প্রমাণ করা যে বাক্যে যে কোনো ব্যঞ্জনা থাকলেই তার কাব্য হয় না। মানে প্রাবন্ধিক বলতে চাইছেন এখানে এসে যে বাক্যে যদি কোনো কিছুর ব্যঞ্জনা, অর্থাৎ কোনো গোপন ভাব বা গভীর ভাব যদি প্রকাশ করতে থাকে তাহলেই যে সেটা কাব্য হবে তা কিন্তু নয়। বিশ্বনাথ অবশ্য সোজাসুজি বলেছেন তাহলে প্রহেলিকাও কাব্য হতো। প্রহেলিকা মানে হলো এমন এক শব্দ বা এমন এক শ্লোকবন্ধ যেটার বাহ্যিক এক রকমের অর্থ থাকে, বা তার মধ্যে মাথা খাটানোর, বুদ্ধি খাটানোর একটা উপায় থাকে। হিন্দিতে যেটাকে পেহলু বলা হচ্ছে সেইটা। প্রহেলিকাও কাব্য হতো, কিন্তু প্রহেলিকা তো কাব্য নয়। প্রহেলিকা শুধুমাত্র শব্দ যোজনার বা শব্দ প্রয়োগের একটা খেল মাত্র, তাই না? কিন্তু এইসব অলঙ্কার
সুপ্রযুক্ত হলে তাদের কৌশল ও মাধুর্য তাদের ব্যঞ্জনাকে ধ্বনি বলে ভ্রম জন্মাতে পারে। এটা প্রাবন্ধিক বলছেন যে এমন কৌশল এগুলো আসলে যেখানে অলংকার যদি সুন্দরভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। দেখো একটা কথা বলি, আমি এই প্রসঙ্গে মনে পড়লো যখন, আসলটাও হয়তো 100% খাঁটি নয়, নকলটা 100% খাঁটি হয়ে যায়। এমনভাবে প্রয়োগ করা হয়, যেমন ধরো আমি বলি খনিতে পাওয়া হিরে যেগুলো হয় সেটা 100% কার্বন থাকে না সেখানে, খনিতে পাওয়া হিরেতে। কিন্তু যেটা ল্যাবরেটরিতে তৈরি হয় হিরে, সেই ল্যাবরেটরিতে পাওয়া হিরেতে কিন্তু 100% কার্বন থাকে। অর্থাৎ যদি দেখা যায় যেটা ন্যাচারাল প্রোডাক্ট, যেটা আসল, যেটাকে আমরা আসল বলি, যার সংখ্যাটা খুব কম, সে আসল প্রোডাক্টের কিন্তু কার্বন যদি দেখা যায় সেটা কিন্তু 100% নয়, কিছুটা ভেজাল থেকে যায় হয়তো। কিন্তু ল্যাবরেটরিতে অর্থাৎ নকল উপায়ে প্রস্তুত যে ব্যাপারটা, সেইখানে কিন্তু 100% কার্বন থাকছে। সেই রকমই যেন কাব্যের ক্ষেত্রেও অলংকার যখন সুপ্রযুক্ত হয় এবং তাতে কৌশল এবং মাধুর্য যখন থাকে, তখন সেখানে ধ্বনি বলে ভ্রম হতে পারে, তাই না? এই জন্যই বিশেষ করে এদের সম্বন্ধে বিশেষ করে সাবধান করা প্রয়োজন। সমাসক্তিতে যে ব্যঞ্জনা তা হচ্ছে এক বস্তুর বর্ণনা দিয়ে অন্য বস্তুর ব্যঞ্জনা, যেটা সমাসক্তি অলঙ্কার এবং শঙ্কর অলঙ্কারের যে কথাগুলো এর আগে উদাহরণ দিয়ে আমরা বলছি, আজকের ক্লাসে শুধুমাত্র উদাহরণ অংশটুকুটা, সেইখানে প্রাবন্ধিক বলছেন যে সমাসক্তিতে যে ব্যঞ্জনা তা হচ্ছে এক বস্তুর ব্যঞ্জনা দিয়ে অন্য বস্তুর ব্যঞ্জনা, আর শঙ্করালঙ্কারের যে ব্যঞ্জনা সেটা হলো এক অলঙ্কার দিয়ে অন্য অলঙ্কারের ব্যঞ্জনা। অর্থাৎ সুতরাং যেখানে শব্দার্থ কেবলমাত্র বস্তু বা অলঙ্কারের ব্যঞ্জনা করে, সে ব্যঞ্জনা কাব্যের শ্রেষ্ঠ ধ্বনি বা ব্যঞ্জনা নয়। মানেটা কি দাঁড়ালো? মানেটা দাঁড়ালো যেখানে যে অলঙ্কারের ক্ষেত্রে শুধুমাত্র বস্তু দিয়ে ব্যঞ্জনা করবে সেটাও হতে পারে না, আবার অলঙ্কার দিয়ে যেখানে ব্যঞ্জনা হবে সেটাও হতে পারে না কাব্যের ব্যঞ্জনা। মূল ধ্বনি বা ব্যঞ্জনা যেটা, সেটা বস্তু দিয়ে বস্তুর ব্যঞ্জনা বা অলঙ্কার দিয়ে অলঙ্কারের ব্যঞ্জনা হবে না। চোখ ভাউতা বলে না, সেই রকম একটা এটা ব্যাপার, যে মনে হবে কিন্তু পুরোপুরি নয়। যে ধ্বনি কাব্যের আত্মা, তার ব্যঞ্জনা কাব্যের বাচ্যার্থকে বস্তু ও অলঙ্কারের অতীত এক লোকে পৌঁছে দেয়। মানে সাধারণ যেটা স্থান বা কাব্যের যে আত্মা যেটা বলা হচ্ছে, ধ্বনি যেটা বলা হচ্ছে, ধ্বনিকে তো কাব্যের আত্মা বলা হচ্ছে, সেই ধ্বনি কাব্যের বাচ্যার্থকে বস্তু আর অলঙ্কারের অতীত মানে এগুলোকে ছেড়ে অনেক ঊর্ধ্বে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। তো আজকের ক্লাসে এইটুকুই, ভিডিও অনেকটাই বড় হয়ে গেল, শোনো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।